হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমাদের কয় নাম্বার লেকচার? 6 নাম্বার লেকচার। আধুনিক পদার্থবিজ্ঞানের অনেকদিন পর আমি বুঝতে পারছি। তোমাদের আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে আমরা চিকন হই, তাই না? যে তোমরা অনেক যারা মোটা আছো, স্থূলকায় আছো, সমাজে অনেক অবহেলা শিকার হচ্ছ। ভাই আমাকে সবাই মোটা মোটা বলে। তোমরা চিকন হওয়া শিখছো আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে দেখবা যাদের একটু ওজন কম বলে, এই তুই তো পুষ্টিহীনতায় ভুগতেছিস, এই তকমার তোমাকে শুনতে হবে না, কারণ আজকে আমরা বৈজ্ঞানিক উপায়ে ভর বৃদ্ধি করে কীভাবে সেটা দেখব। তোমার ভরটা তুমি বাড়ায় ফেলতে পারবা। এটার জন্য পূর্ব শর্ত কি? তোমাকে ফিট হইতে হবে এবং তোমাকে অনেক জোরে দৌড়াইতে পারতে হবে। কারণ আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে এইটুকু শিখেছি যে যদি যদি যারা শিখুনি শিখে ফেলো, যে যদি তুমি আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগ ভি বেগে যাত্রা শুরু করো, আলোর বেগের কাছাকাছি মানে অনেক একটা বেগ, হাই একটা ভেলোসিটি, তাহলে তোমার যে ভরটা থাকবে, ধরো তুমি এখন বাসায় বসে বসে মাপলা তোমার ভর এম নট, তোমার ভর তুমি মাপলা এম নট। এখন যদি তুমি একটা উচ্চ বেগে গতি শুরু করো বা দৌড়ানো শুরু করো, যেটার মান প্রায় আলোর বেগের কাছাকাছি, তাহলে দেখবে তোমার এই ভরটা তুলনামূলক বেশি মনে হচ্ছে। তোমার এটা মনে হবে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই পুরা জিনিসটা মনে হবে তোমার বর্তমান ভর। তার মানে আমরা যখন স্থির অবস্থায় থাকি তখন তো আমাদের একটা ভর থাকে, কিন্তু যখন আমরা গতিশীল থাকি, একটা উচ্চ বেগে গতিশীল থাকি, তখন এটার মান হয়ে যায় এই সম্পূর্ণ জিনিসটা। তো দেখো তো, এই যে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটার মান একের চেয়ে ছোটোর হবে, অবশ্যই এটার মান একের চেয়ে ছোটো হবে। এম নটকে একের চেয়ে ছোটো কোনো কিছুতে ভাগ করলে এই পুরা রাশিটার মান এম নটের চেয়ে বেশি হবে। এই জন্যে আমরা বলি এখানে ভর বৃদ্ধি পায়। একটা ভর ছিল, গতিশীল হলে তোমার মনে হয় ভরটা বেড়ে গেছে, এটাকে আমরা বলি ভরের বৃদ্ধি। এবং এটাকে তোমরা এভাবে লিখতে পারো, আগের ক্লাসে দেখেছো যে এটাকে আমরা এইরকম গামা তার সাথে আমি এম নট আকারে লিখতে পারি, তাই না? 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো আমরা গামা বলি, আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি বললেন আমি বিশ্বাস করে ফেলবো। বিশ্বাস করতে পারো, না করতে পারো। তুমি যদি আমার কথাটা বিশ্বাস করো, এইটুকু যদি মাথায় রাখো, তোমার একাডেমিকে অ্যাডমিশনে কিছুই হবে না, কোথাও আটকাতে পারবে না। তো তোমার যদি মনে হয় যে না ভাই আমি একটু এটার প্রমাণটা দেখতে চাই, তাহলে আমার সাথে কন্টিনিউ করো। আর যদি মনে হয় যে না আমি আপনার কথা বিশ্বাস করেছি ভাই, তাহলে তুমি এই পার্টটা স্কিপ করে একটু লাস্টে দেখো আমি ম্যাথ প্রবলেম সলভ করছি, ওই পার্টে চলে যাও। আর যদি প্রবলেমের এটার মানে তোমাকে প্রুফ দেখতে হয়, তাহলে তুমি আমার সাথে দেখো, ওকে? আচ্ছা, এটা আমরা প্রুফ করব ছোড়াছড়ি মেথডে, ছুড়বো, বিভিন্ন ছড়াছড়ি করে আমরা প্রুফ করব। ধরো একটা কাঠামো আছে, প্রসঙ্গ কাঠামো, যেটাকে আমি বলছি ধরো এস প্রসঙ্গ কাঠামো। এটা হলো আমাদের এস প্রসঙ্গ কাঠামো। এবং আরেকটা প্রসঙ্গ কাঠামো আছে যেটাকে আমি বলছি এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো। অনেকটা আগের মতোই, তাই না? অনেকটা আগের মতোই এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো। এখন এই যে এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো, আমি চিন্তা করলাম এস ড্যাশ কাঠামোতে একজন আছে, সে তার সাপেক্ষে সোজা নিচের দিকে একটা বল নিক্ষেপ করলো। সে তার সাপেক্ষে সোজা নিচের দিকে একটা বল নিক্ষেপ করলো এভাবে। আবার এই যে এস প্রসঙ্গ কাঠামো আছে, এস নট তো ভেবে নিক্ষেপ করছে, আর এখানে যে এস প্রসঙ্গ কাঠামো, সে চিন্তা করলো যে হ্যাঁ আমিও তাহলে উপরের দিকে একটা নিক্ষেপ করব, সে তো চাইতেই পারে। তো সে চাইলো যে উপরের দিকে নিক্ষেপ করা হবে আরেকটা, তো আরেকটা বল উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন এই দুটো বল একই রকম দেখতে, একই রকম মানে সেম টু সেম, ধরো একই ব্র্যান্ডের দুইটা বল। ধরো আমি বললাম যে এটার ভরও এম, এটার ভরও এম, ঠিক আছে? যখন তুমি স্থির অবস্থায় দুটাকে হাতে নিয়ে দেখবা, বলবা আরে ভাই সেম টু সেম, সবই তো সেম। তো এখন আর ভরটা এখানে লিখছি না, আমি লিখলাম দুটো বল আছে। রং দেখে তুমি বুঝতে পারবা কে কোনটা ছুঁড়ে মারছে। ওকে, মজার বিষয়টা খেয়াল করো, এদেরকে এমনভাবে ছুঁড়ে মারা হয়েছে যেন এস ড্যাশ বলল আমি যেই বেগে মারছি, এস বলবে আমিও ঠিক সেই একই বেগে মারছি, দুই জায়গায় বেগ সমান। তারপরে দুইটা বল সেম টু সেম, একই রকম দেখতে, একই রকমের সিনারিও। পার্থক্যটা হচ্ছে তুমি ধরো এসে দাঁড়ায় আসো, এসে দাঁড়ায় দাঁড়ায় তুমি ঘটনাটা দেখবা কীরকম, তুমি ঘটনাটা কীরকম দেখবা? তুমি দেখবা যে হ্যাঁ আমি একটা বল ছিল, এই বলটাকে উপরে নিক্ষেপ করেছি, এটা সুন্দর মতো উপরে যাবে, এবং এদের মধ্যে তো সংঘর্ষ হবে, বোঝা যাচ্ছে। এটা সুন্দর মতো উপরে যাবে, যায় এখানে একটা সংঘর্ষ হবে, সংঘর্ষ হয়ে আবার এটা ফেরত আসবে। আগের অবস্থানটা আমি মুছে দিই, এটা সুন্দর মতো উপরে যে ধাক্কা খেয়ে ফেরত আসবে,
ধাক্কা খেয়ে আবার সে নিচে ফেরত আসবে। কিন্তু এই বলটা, এই যে এস ড্যাশ প্রসঙ্গ কাঠামো, এই এস ড্যাশ আমরা গতিশীল কাঠামোকে এস ড্যাশ কাঠামো বলি। তো এই গতিশীল কাঠামোর একটা বেগ আছে, ধরো এই বেগটা হলো ভি বেগ। তুমি এস থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছো যে এস ড্যাশ কাঠামো ভি বেগে সরে যাচ্ছে। তাহলে এখন দেখো তো এস ড্যাশ কাঠামো যে একটা গতিশীল কাঠামোর সাপেক্ষে দেখতেছে এটা সোজা নিচে নামছে, কিন্তু আমার এস কাঠামো তো স্থির। সেই এস কাঠামো এই বস্তুর বেগ কেমন দেখবে? এস কাঠামো দেখবে এই সম্পূর্ণ জিনিসটা সাইডে সরে যাচ্ছে, কাজে এই যে ভি বেগটা কিন্তু এখানেও থাকবে, তাই না? ভি বেগটা কিন্তু এখানেও থাকবে, এমনটাই তো দেখবে। কাজে সে দেখবে যে এই যে হলুদ বলের এই যে হলুদ বলটা নিচে আসবে তো ঠিক আছে, এসে সংঘর্ষ তো হবে ঠিক আছে, কিন্তু সোজা এইভাবে নিচে আসে নাই, কারণ তার এই দিকে একটা বেগ আছে, আবার এই দিকে একটা বেগ আছে, দুটো লব্ধি হয়ে এই দিক বরাবর একটা সে বেগ পাবে। আচ্ছা, তাহলে সে দেখবে তার বেগটা আসলে কি রকম? তার বেগটা ছিল আসলে এই রকম। এটাকে আমি এই গোলাপি কালার দিয়ে লিখছি, কারণ এই গোলাপি কালারটা এস এর সাথে মিলে, মানে এস দেখতেছে এরকম। এরপরে সংঘর্ষের পর জিনিসটা কেমন হবে? সংঘর্ষের পর এইভাবে সে চলে যাবে। তো এস দেখলো ঘটনাটা এরকম। আবার এস ড্যাশ ঘটনাটা কীরকম দেখবে? এস ড্যাশ আমি লিখলাম এখানে এস ড্যাশ ঘটনাটা কেমন দেখবে? খুব সুন্দর, এখানে দুটো বল আছে, একটা বল আমার এস কাঠামো থেকে নিক্ষেপ করা হয়েছে, আর একটা বল হলুদিয়া পাখি যেটা আমার এস ড্যাশ কাঠামো থেকে নিক্ষেপ করা হয়েছে। এরা পরস্পর ধাক্কা খাচ্ছে, এটুকু তো বুঝতে পারছি। এখন এস ড্যাশ কাঠামো ড্যাশটা দেই, ড্যাশ কাঠামো দেখলো আমি তো সুন্দর মতো সোজা নিচের দিকে নিক্ষেপ করছি, কাজে এটা সুন্দর মতো নিচের দিকে আসবে, এসে ধাক্কা খাবে, ধাক্কা খায় উপরে উঠে চলে যাবে। আর এই যে এস কাঠামোর বস্তুটা, এস ড্যাশ কাঠামো থেকে আমি দেখতেছি এস কাঠামো পিছনের দিকে সরে যাবে, তাই না? এটা সামনের দিকে সরে যাচ্ছে, তাহলে এখানে যে লোকটা বসে আছে সে দেখবে আমি তো সামনে সরতেছি না, এই এস কাঠামো পেছনের দিকে সরতেছে। বুঝতেছো? তার মানে এস ড্যাশ কাঠামো থেকে আমি দেখব আমার এস কাঠামোর যা যা আছে সবগুলোর পিছনের দিকে একটা বেগ আছে, এই যে বেগ সেই বেগেরই জাস্ট উল্টা একটা বেগ। কাজেই এই যে বলটা, এই বলেরও আসলে পিছনের দিকে একটা বেগ আমি পরিমাপ করব, তাই না? তাহলে এদিকে একটা পিছনের দিকে সরে যাওয়ার বেগ, উপরের দিকে একটা বেগ, লব্ধি বেগটা এই দিকে আমি দেখব। সো আমি দেখব বলটা এই দিক থেকে এসেছে, বলটা এই দিক থেকে এসে ধাক্কা খেয়ে তারপরে ধাক্কার পর তো আবার এই দিকেই চলে যাবে, তাই না? আমি এই রকম ঘটনা খেয়াল করব। এখানে হলুদ দিয়ে বুঝাচ্ছি, এটা হলুদ মানে এস ড্যাশ পরিমাপ করছে, তাহলে এখানে হলুদ দেওয়া উচিত, তাই না? আমি দিলাম এখানে হলুদ, এস ড্যাশ পরিমাপ করছে। আর এই লালগুলো আমার এস পরিমাপ করতেছে, জিনিসটা দেখতে এরকম। দেখো তো সব দুইটা জিনিসই আইডেন্টিক্যাল না, সেম জিনিস না? এটা একটু ঘুরায় দাও, তাহলে ওটা পাবা না তুমি? হ্যাঁ, এটা যদি আমি একটু সুন্দর করে আঁকাই, এটা তো আমার আঁকানো অত ভালো হয়নি, এই যে, তাই না? দেখো তো এই দুইটা আইডেন্টিক্যাল জিনিস না? এই যে এই দুইটা বেগ, দুইজনকে আমি ইনস্ট্রাকশন দিছিলাম যে একই বেগে মারবা, দুজন আমার কথা শুনছে, এ যে বেগে মারছে এও সে বেগে মারছে, কিন্তু দুজনের মধ্যে যে একটা রিলেটিভ ভেলোসিটি আছে তার জন্যই ঝামেলাটা পেকে গেছে। কিন্তু তাও দুইটা কিন্তু একই জিনিস, এই যে বেগে মারছে দেখো ওই সেম বেগই তো এইটাই, এই যে একই তো। আবার এই যে আপেক্ষিক বেগ, এই বেগের কারণে এটা একটু বেঁকে গেছে, ওই বেগেরই উল্টাটার কারণে তো এটা এদিকেও বেঁকে গেছে। তো দেখো এগুলো কিন্তু সিমিলার জিনিস, তুমি এটাকে উল্টায় দাও তুমি এটা পাবা, এটাকে উল্টায় দাও এটা পাবা। সো এই ঘটনাটা ঘটতে যে প্রয়োজনীয় সময় দুইজনই কিন্তু সেম মাপবে, কারণ একই তো ঘটনা ভাই, একই ঘটনা, একটা আর একটার উল্টা দেখতেছে এক একজন। কাজেই এখানে এস কাঠামো যে সময়টা মাপবে, ধরো এ মাপলো টি নট সময় মাপলো, আর এস ড্যাশ কাঠামো সেও একই সময় মাপবে, একই ঘটনা ঘটতে তো একই সময় তারা দেখবে, ডিউরেশন তো সেম দেখবে। সো এখানেও তুমি সে দেখবে টি নট সময় ধরে ঘটনাটা ঘটছে, দুজনের ক্ষেত্রে সময় সমান দেখতেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি উলম্ব বরাবর একটু হিসাব নিকাশ করতে চাই। এবার আমি এই যে উলম্ব বরাবর বা বলতে পারো ওয়াই অক্ষ বরাবর একটু হিসাব নিকাশ করতে চাই। ওয়াই অক্ষ বরাবর যদি হিসাব নিকাশের দিকে ঢুকি, তাহলে দেখো তো এই যে বেগ, এই বেগটা কত এটা এস কাঠামো থেকে মাপা বেগ। আমি এদের নাম দিই, ধরো এস কাঠামো থেকে এটা হলো এ বস্তু, আর এস ড্যাশ কাঠামো থেকে এটা হলো আমাদের বি বস্তু, ঠিক আছে?
তাহলে এই যে বেগটা, এই বেগ দেখো উপরে যত বেগে যাচ্ছে, দুইটা তো একই রকমের বস্তু, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যে বেগে যাবে সেই বেগে ফেরত চলে আসবে। সো এটা ধরো ভি এ বেগে উপরের দিকে গেল, এ দিয়ে বোঝাচ্ছে এটা এ বস্তুর বেগ, তারপরে সেটা ভি এই সেম বেগে উল্টা দিকে চলে আসবে, এটা হলো মাইনাস ভি এ। ঠিক আছে, যে বেগে গেল সে বেগে আসছে। ওকে, আবার এইটার দিকে খেয়াল করো, এটা হলো আমাদের বি বস্তুর বেগ, এটাকে আমি বলতে পারি ভি, নিচের দিকে কোনটা, নিচের দিকে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ। সো এটা ভি বি বেগে উপরের দিকে যাচ্ছে আর আসছিল মাইনাস ভি বি বেগে। এখন যেহেতু এটা আমি এস ড্যাশ কাঠামো থেকে মাপতেছি, আমি একটা ড্যাশ দিলাম যেন কনফিউশন না হয় কে কোনটা মাপতেছে। এখানে তো অনেক ঝামেলা, কার কখন কোন দিক থেকে মন চাইতেছে মাপে ফেলতেছে, এই জন্য আমরা দাগ দিয়ে বোঝাচ্ছি এটা এস ড্যাশ মাপছে এগুলা। আচ্ছা দেখো তো ভি এ তাহলে কত হবে, যদি এই দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব আমি হিসাব করি, মধ্যবর্তী দূরত্ব ধরো ছিল কথার কথা ওয়াই, তাহলে অন্তত এইটুকু তো শিওর, এদের সাইডে যে পরিমাণ বেগই থাকুক না কেন, সাইডে এপার এপার যে বেগই থাকুক না কেন, এদের দুইজন যে আড়াআড়ি এইভাবে যে নিক্ষেপ করছে, এই দুটা বেগের মান তো সেম। হ্যাঁ, একজন হয়তো সাইডে সরে যাচ্ছে, এদিক সরে যাচ্ছে, কিন্তু তারা মিলিত যখন হবে তখন মাঝ পর্যায়ে যাইতে মিলিত হবে, কারণ এই দিকে ওয়াই অক্ষ বরাবর দুইটা বেগ তো সেম ছিল, সাইডে সরতেছে কিন্তু আমি তো ওইভাবেই অ্যাডজাস্ট করছি যেন এটা সংঘর্ষ হয়, তাই না? দেখো তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু তাদের বেগটা কিন্তু সেম, এক্স অক্ষে যা হয় হোক, তাহলে ওয়াই অক্ষ বরাবর তারা কিন্তু একদম এই মাঝখানে এসে মিলিত হওয়ার কথা, তারা এই মাঝখানে এসে মিলিত হবে। সো তারা যেখানে মিলিত হবে, এই মিলিত হওয়াটা হবে ওয়াইয়ের একদম মাঝখানে, বা ওয়াই বাই টু হবে এটা। তাহলে ভি এ কত, যদি বলা হয় ভাই বলো তো ভি এ কত, তাহলে এস কাঠামোর যে লোকটা আছে সে বলবে এটা আমি অতিক্রম করছে ওয়াই টু দূরত্ব, ওয়াই টু দূরত্ব, তাই তো? আচ্ছা, ওয়াই টু দূরত্ব, তাহলে ভি এ মানে কত, টি ড্যাশ কোনটা বা এই যে টি নট কোনটা, গেল সংঘর্ষ হয়ে ফেরত এলো, এটা যে সংঘর্ষ হয়ে ফেরত আসা, তাহলে যাওয়ার সময় ওয়াই বাই টু, আসার সময় ওয়াই বাই টু, যাওয়ার সময় ওয়াই বাই টু, আসার সময় ওয়াই বাই টু, দুই ক্ষেত্রেই বেগ ছিল ভিএ আর ভিএ, তাহলে আমার ভিএটা কত হবে, যাওয়ার সময় ওয়াই বাই টু, আসার সময় ওয়াই বাই টু, মোট দূরত্ব কত, ওয়াই বাই টু, 2 গুণন ওয়াই বাই টু, এই সম্পূর্ণ পথটা সে অতিক্রম করছে টি নট সময় ধরে। সো তাহলে এইটা হলো আমাদের ভিএ, বা আমি বলতে পারি এখানে ওয়াই বাই টি নট, এটা হচ্ছে আমাদের ভিএ এর মান, ভিএ এর মান, এইটা দিক বোঝানোর জন্য পজিটিভ নেগেটিভ হইতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই লোকটাকে বললাম, এই যে এস কাঠামোতে যে আছে তাকে আমি বলতেছি, আমি কেন এস কাঠামোকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, কারণ আমার এই টপিকে টার্গেটটা কোনটা, একটা গতিশীল বস্তুর সব কিছু বেগ টেক ভর টর কেমনে চেঞ্জ হয় এগুলো হিসাব করা, ভর হিসাব করা। এই জন্য আমি একে জিজ্ঞাসা করতেছি, যে স্থির আছে তাকে জিজ্ঞাসা করতেছি যে বলো তো ওখানে কি ঘটতেছে না ঘটতেছে, এই জন্য ওকে বেশি প্রশ্ন করতেছি আমরা। আমি এসকে আবার প্রশ্ন করলাম, ঠিক আছে ভাইয়া এবার আমাকে বলো তো, আমাকে ওই লোক বলতেছে এস ড্যাশ কাঠামোর যে সে নাকি খাড়া খাড়া নিক্ষেপ করছে, তো তোমার কাছে যে বেগটা মনে হচ্ছে এই বেগটা তুমি কেমনে দেখতেছো? তখন সে বলবে যে ভাই আমি আপনাকে ব্যাখ্যা করতেছি জিনিসটা, আমি দেখতেছি এই যে বাঁকাভাবে তেসরাভাবে যেই বেগটা আসতেছে, এই বেগের একটা ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ এদিকে আছে, এটার একটা উপাংশ এদিকে আছে, তাই না? এইটার একটা এদিকে উপাংশ থাকবে, এটার একটা এদিকে উপাংশ থাকবে। এই যে উপাংশ, এই উপাংশ ওয়াই অক্ষ বরাবর, এদের মান ধরো আমি বললাম যেহেতু বি বস্তুর বেগ হিসাব করছি ভি বি, এবং এখানে আমি লিখে দিলাম ওয়াই, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যেদিকে এই হয়ে আসতেছে নিচের দিকে এটাকে আমি নেগেটিভ বলা উচিত, আর উপরের দিকে তো একই উপাংশ হবে যেহেতু বেগ একই, খালি দিকটা উল্টে গেছে। সো এটা হবে ভি বি ওয়াই। দেখো এখানে কিন্তু কোনো ড্যাশ দেই নাই, তার মানে এটা ড্যাশ নাই, এস হিসাব করতেছে এটা। এসকে আমি বললাম যে তোমার দেখে কি মনে হয়, তোমার দেখে কি মনে হয় তোমার জন্য একটা ঘটনা টি ড্যাশ সময় ঘটতেছে, আবার ওই লোকটা বলতেছে এস ড্যাশ কাঠামোতে যে লোকটা আছে সেও বলতেছে যে আমার জন্য ঘটনাটা টি ড্যাশ সময়ে ঘটছে, কিন্তু আগের ক্লাসগুলো থেকে আমরা এটুকু বুঝতে পারি দুইজনের ক্ষেত্রে সময় সেম হওয়া মানেই যে সমান সময় অতিক্রান্ত হয়েছে এমনটা কিন্তু না। সে দেখবে যে হলুদ বলটা গেল টুকুস, ফেরত আসলো টুকুস, সময় লাগলো টি নট, কিন্তু এর জন্য যেটা টি নট, এর জন্য কি সেটা টি নট হবে না আরও বেশি হবে, আরও বেশি হবে, কারণ আমরা কি পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম,
আমরা কাল দীর্ঘায়নে পড়েছিলাম যে গতিশীল বস্তুর ঘড়ি ধীরে 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 চলে। এখানে এসকে আমি প্রশ্ন করতেছি, এস কি দেখবে? এস ড্যাশ গতিশীল, তাহলে ওর ঘড়িটা ধীরে 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 চলবে। ওর যতক্ষণে টি নট হবে ততক্ষণে পৃথিবীতে বা এই যে স্থির বস্তুতে অনেক ঘটনা ঘটে গেছে। তার মানে এ মাপছে টি নট, এন টি নট মানে কি? হলুদ বস্তুটা টি নট সময় ধাক্কা লেগেছে, ফেরত যাবে। কিন্তু এই এস এর যে লোকটা আছে সে কিন্তু এই হলুদের ধাক্কা লেগে ফেরত যাওয়াকে টি নট পরিমাপ করবে না, সে অন্য কিছু পরিমাপ করবে। কাজেই গতিশীল অবস্থায় কেউ একজন মাপলো যে টি নট সময় ধরে একটা ঘটনা ঘটতেছে, কিন্তু মনে রাখতে হবে এই গতিশীলটার সময় অনেক ধীরে 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 যাচ্ছে। কাজেই এই টি নট সময়টা অনেক ধীরে ধীরে হয়েছে। আর যে স্থির অবস্থায় আছে এই টি নট সময়ে তার অনেক কাহিনী হয়ে গেছে। সে দেখতেছে কি রে ভাই, কি বলে টি নট না তো, আমি তো দেখতেছি এটা অনেক ধীরে ধীরে হয়েছে, অনেক বেশি সময় লাগছে। তো আমি জিজ্ঞেস করলাম কি পরিমাণ সময় লাগছে। কাল দীর্ঘায়ন থেকে তোমরা এটা জানো, কি জানবা বলো তো? স্থির অবস্থায় কোনো গতিশীল অবস্থায় একজন দাবি করতেছে টি নট সময় গেছে, তাহলে স্থির অবস্থায় একজনের কাছে জিনিসটা কেমন মনে হবে? অনেক লম্বা সময় মনে হবে যে এত ধীরে ধীরে কেন হচ্ছে। কাজেই পৃথিবী না এস কাঠামো থেকে মনে হবে সময়টা আসলে টি, এবং এই টি সময়টা অনেক বেশি মনে হবে যে এটা তো ধীরে ধীরে কাজ করতেছে, ধীরে ধীরে ধাক্কা খায় ফেরত গেল, ধীরে ধীরে ঘটতেছে সব কিছু। কাজেই সে যে দাবি করতেছে এস নট, যে টি নট সময়ে আমার ঘটনাটা ঘটছে, টি নট সময়ে পৃথিবী থেকে বা এই এস থেকে মনে হবে না, মনে হবে যেটা অন্য কোনো সময়, এটা বৃদ্ধিপ্রাপ্ত কোনো সময়, √1 - v²/c²। এটাতে ভাগ করলে তো মান বেড়ে যাবে, তাই না? সেটাই ঘটছে। তাহলে সামারি করলে কি হচ্ছে? সামারি করলে জিনিসটা এমন দাঁড়ায়, এস নট বা এস ড্যাশ দাবি করে পুচুক সময় লাগছে টি নট, কিন্তু এই এস দেখতেছে এই বেড়া তো গতিশীল, এর সব কিছু ধীরে ধীরে ঘটতেছে, টি নট মাপছে ওয়ে, কিন্তু আমি তো দেখতেছি অনেক ধীরে ধীরে স্লোলি হইতেছে, এখানে তো অনেক সময় চলে গেছে। তাহলে সেই হিসাব করবে যে অনেক বেশি সময় চলে গেছে, যেটার মান হলো T0/√1 - v². এবারে যে উপাংশ কথা মনে ছিল, মনে আছে? তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে এস ড্যাশের কথা আমি বাদ দিলাম, আপনি আমাকে বলেন এই যে নিচে নামলো, এই যে উপরে উঠলো, এই বেগের মান কত? এই যে ওয়াই অক্ষ বরাবর নিচে নামছে উপরে উঠছে, এই বেগের মান কত? সে বলবে ওয়াই অক্ষ বরাবর নামছে y/2, এটা y/2 হলে তো অবশ্যই এটাও y/2 হবে। এটা তো দুজনেই দেখতেছে যে একদম মাঝ পর্যায়ে যা ধাক্কা খাইছে। আচ্ছা, তো এটা y/2 নামছে, আবার y/2 উপরে উঠছে একই বেগে, নিচের দিকে একই বেগে উঠছে, উপরের দিকে একই বেগে ফেরত গেছে, y/2 তাহলে ভি বি ওয়াই অক্ষ বরাবর VB, ড্যাশ আছে ড্যাশ নাই, কে মাপতেছে? এস মাপতেছে। এস কি মাপবে? এস মাপবে মোট দূরত্ব 2 × y/2, y/2 নামলো, y/2 উঠলো, 2 × y/2। কতটুকু সময় লাগলো সে মাপবে, যে এসে ফেরত যাইতে সময় লাগছে টি নট না, সময় লাগছে টি। এবার দেখো তো তাহলে কত আসে? y/t। একটু কথার কথা মজা করে তুমি টি এর ভ্যালুটা টি নট দিয়ে প্রকাশ করো তো, তাহলে y/t0/√1 - v²/c²। আরেকটু মজা করতে পারো তুমি, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করলে তুমি দেখবে আসতেছে VBY কত আসবে জানো? আসবে y/t0√1 - v²/c²। এখন তুমি আরেকটু মজা করতে পারো, তোমার মজার লেভেলটা আরেকটু বাড়াইতে পারো। তুমি দেখতেছো এই যে এটা মানে কত? এটা মানে হলো VA, এটা মানে হচ্ছে VA। তুমি বলতে পারো VBY আসলে VA √1 - v²/c²। দেখো VA যেটা, ড্যাশ আছে ড্যাশ নাই, কে মাপতেছে? তাহলে এস মাপতেছে। এস কিন্তু দেখলো সে আমি সোজা উপরে নিক্ষেপ করছি, সোজা নিচে ফেরত আসছে, এটা কিন্তু আগে থেকেই ওয়াই অক্ষ বরাবরই আছে। তাহলে এখানে সবগুলো বেগ ওয়াই অক্ষ বরাবর, সবগুলো শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর বেগ আমি নিছি। এখন ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা তো থাকা উচিত। আমি এসকে আবার প্রশ্ন করতেছি, ভাই এবার তুমি ভরবেগের সংরক্ষণশীলতা বসাও ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা বসালে কি হবে? ধাক্কা খাওয়ার আগে, সংঘর্ষের আগে এটার ভর, ধরো এটার ভর ছিল MA, এটার ভর হলো MB।
সংঘর্ষের আগে ভরবেগ কত ছিল? এম এ উপরের দিকে যাচ্ছে ভি এ বেগে, আর এই যে বস্তুটা আমি ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করতেছি, ওয়াই অক্ষ বরাবর, তাহলে সংঘর্ষের আগে এই বি বস্তুটা নিচের দিকে আসতেছিল, তাহলে মাইনাস এম বি কত বেগে? ভি বি বেগে, এবং এটা ওয়াই অক্ষ বরাবর আমি নিচ্ছি, একটা ব্র্যাকেট দিলাম, ইকুয়ালস টু সংঘর্ষের পরে কত? এম এ সংঘর্ষের পরে নিচে চলে গেছে, ঢাকা খাট নিচে চলে গেছে, নিচে যাওয়ার জন্য মাইনাস মাইনাস এম এ ভি এ, আর এটা নিচের দিকে ছিল একটা ওয়াই অক্ষ বরাবর বেগ মাইনাস ছিল, তারপর সংঘর্ষের পর উপরের দিকে উঠে যাচ্ছে, ওয়াই অক্ষের উপাংশটা উপরের দিকে, এবার হবে মাইনাস নাকি প্লাস প্লাস এম বি ভি বি, আমি দিলাম ওয়াই অক্ষ বরাবর একটা ব্র্যাকেটে ওয়াই। একটু দেখো এই যে মাইনাস এপাশে নিয়ে আসা প্লাস হয়ে যাবে, এম এ ভি এ, তাহলে 2 এম এ ভি এ, এটাকে ওপারে নিয়ে যাও, দেখো এপারে আছে প্লাস, এপারে আছে মাইনাস, মাইনাস ওপারে গেলে হয়ে যাবে প্লাস এম বি ভিবি প্লাস এম বি ভিবি, 2 এম বি ভিবি, তুমি পাচ্ছ 2 এম এ ভি এ ইকুয়ালস টু 2 এম বি ভিবি। পাইছো? এবার এই যে 2 2 কাটো, ভিবি সমান কত? ভিবি এটা তো ওয়াই, তাই না? ভিবি ওয়াই সমান কত? ভি এ একটু বসায় দাও, এম বি এর জায়গায় তুমি বসাও ভি এ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তো প্রমাণ হয়ে গেছে। এবার তুমি ভি এ কেটে ফেলো, এবার ভি এ কেটে ফেলো, তাহলে হিসাব করলে আলটিমেটলি একটু নিচু হয়ে বসি, আলটিমেটলি কি আসে এখান থেকে? আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি, দেখো তো, এম এ ইকুয়ালস টু এম বি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা আমি এখান থেকে এই লাইনে একটু লিখি, এখানে একটু লিখি, তাহলে কত আসতেছে? এম বি ইকুয়ালস টু এম এ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো তো তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? এম বি মানে কি? আমি তো বলছি যে আগে এই দুইটা বস্তু সেম সেম ছিল, যখন স্থির ছিল, যদি তুমি স্থির অবস্থায় এদেরকে হাতে নাও, তুমি দেখবা যে এম এ ইকুয়ালস টু এম বি, এরা স্থির সুন্দর মতো যখন স্থির অবস্থায় থাকবে তখন সমান ছিল, একই বল ছিল দুইটা। কিন্তু যখন গতিশীল হয়ে গেল, আমি এস থেকে সব কিছু হিসাব করতেছি, যখন আমি এস থেকে দেখতেছি যে এস ড্যাশ গতিশীল হয়ে গেছে, গতিশীল হয়ে যাওয়ার কারণে এই যে বি বস্তুটা এস এর সাথে সাথে গতিশীল হয়ে গেছে, তখন এই বি বস্তুর যে ভর সেই ভরটা আমি এম এ এর সমান দেখব না, আমি এর চেয়ে বেশি দেখব। কতটুকু? যতটুকু আগে ভর ছিল ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা থেকেই প্রমাণ করা যায়। তার মানে এম স্থির অবস্থায় যেই ভর থাকে সেই ভর থেকে বৃদ্ধি পায় যখন সে গতিশীল হয়। এটা ছিল আমাদের প্রমাণ। বুঝতে পেরেছি? একটু প্রবলেম হতে পারে এটা বুঝতে, একটু কমপ্লেক্স, তো একটু সময় নিয়ে তুমি ভিডিওটা পজ করে হয়তো আরেকবার দেখে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা অনেক মজা লাগতেছে জিনিসটা। বুঝেছি? আমি ধরে নিচ্ছি আমরা বুঝে গেছি। তাহলে আসো আমরা একটু প্রবলেম সলভ করি। দেখো একটা ইলেকট্রন 0.99 বেগে গতিশীল হলে তার চলমান ভর কত? দেখো তো, চলমান ভর মানে চলতে চলতে ভর, অর্থাৎ গতিশীল ভর। গতিশীল ভর কত? অবশ্যই স্থির অবস্থায় ভরের চেয়ে বেশি হবে, বেশি তো হবে। তাহলে কত বেগে চলছে? 0.99 সি, বা আলোর বেগের, সি মানে তো আলোর বেগ, আলোর বেগের 0.99 গুণ বেশি। আসো এবার সলভ করি। তাহলে আমরা কি জানি? গতিশীল অবস্থায় ভর কত হবে? স্থির অবস্থায় যেই ভর থাকে সেই ভরের ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার একটু ভ্যালু বসাও, গতিশীল অবস্থায় ভর বের করব। স্থির অবস্থায় ভর কত? আমরা কিন্তু জানি, এখানেও দেয়া আছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ডিভাইডেড বাই, একক পরে দেই, আগে সব কিছু হিসাব নিকাশ করে ফেলি, 1 মাইনাস ভি বাই সি মানে কত? আমরা সরাসরি জানি এটা 0.99 স্কোয়ার লিখে ফেলা যায়। কীভাবে লেখা যায়? অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো হয়তো তোমরাও ভুলে গেছো, মনে করাই দিই। ভি বাই সি মানে কত? এখানে 0.99 সি বাই সি, দেখো কাটাকাটি হয়ে যায়। সো ভি বাই সি এর ভ্যালু 0.99, স্কোয়ার করলে 0.99 স্কোয়ার। আচ্ছা এবার দেখো এটার ভ্যালু কত আসে।
6.45 ইন্টু 10 টু দি পাওয়ার -30, 10 টু দি পাওয়ার -30 এত কেজি, যেহেতু ভর চেয়েছে। দেখো তো আগে ছিল 10^31, এখন হয়ে গেছে 10^30। 10 কমে গেছে মানে কি, মানে ভর বেড়ে গেছে, ভর বেড়ে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। স্থির অবস্থায় একটি নির্দিষ্ট কণার ভর 10^30 কেজি। যদি কণাটি একটি নির্দিষ্ট বেগে গতিশীল হয় তাহলে তার গতিশীল ভর দাঁড়ায় 1.25 × 10^30। আগে ছিল 1 × 10^30 বা শুধু 10^30, এখন এটা 1.25 গুণ বেড়ে গেছে। তোমাকে প্রশ্ন করছে বেগের মান নির্ণয় করো, দেখি কেমন পারো তোমরা। এটা কে জিজ্ঞেস করছিল? এটা আমাদের বস বুয়েট জিজ্ঞাসা করেছিল 2004-05 সালে। আমি তখন, আমার বয়স তখন কত হবে? আমার বয়স তখন 2 বছর বা 1 বছর হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? m = m0 ডিভাইড বাই √1 - v²/c²। গতিশীল ভর কত? 1.25 × 10^30 = স্থির ভর কত? শুধু 10^30 ডিভাইড বাই √1 - v²/c²। কাটা কাটা, আমার কি থাকছে? 1.5 স্কোয়ার করো, 1.25 হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এই পাশ থেকে রুট কাটা, তাহলে 1 - v²/c²। এখান থেকে v² ভ্যালুটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে 1 - v²/c² = কত আসবে ভাই? এখান থেকে 1/1.25 হোল স্কোয়ার, তাই না? তাই তো। তাহলে এখান থেকে v²/c² কত? 1 - 1/1.25 হোল স্কোয়ার। তাহলে ভাইয়া v/c কত হবে? √1 - 1/1.25 স্কোয়ার। তাহলে v এর ভ্যালু জাস্ট এটাকে c দিয়ে গুণ করে দিতে হবে। এবার কত আসে এটা? এটা আসে 3/5c। 3/5c মানে কত? মানে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা হলো আমাদের বেগের মান। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন। কত বেগে গতিশীল হলে কোনো বস্তুর ভর স্থির ভরের 3/2 গুণ হবে? স্থির ভরের 3/2 গুণ হবে। আগের মতোই আমাদের m = m0 ডিভাইড বাই √1 - v²/c²। এটা হলো স্থির ভর। গতিশীল ভর হলো স্থির ভরের 3/2 গুণ। স্থির ভরের 3/2 গুণ। আচ্ছা, এখানে স্থির ভর আছে। আমি তো দেখছি এই বস্তুটাকে কেটে কেটে দেওয়া যায়। এই দেখো, কেটে কেটে দেওয়া যায়। কেটে কেটে দিলে দেখো আগের মতোই আসলো আমাদের 3/2 = 1/√1 - v²/c²। আগের মতোই অঙ্ক, আগের মতোই সেম টু সেম অঙ্ক। হিসাব নিকাশ করলে দেখবা তুমি আসতেছে v = c √1 - 1/3/2 হোল স্কোয়ার। আগের মতোই দেখো, আগে হিসাব নিকাশ করে আমরা কি পাইছি? হিসাব নিকাশ করে v = c × √1 - 1/, ভর কত গুণ বাড়ে? স্কোয়ার। তো সেইটাই আমি এখানে সরাসরি লিখে ফেললাম, c × 1 - √1/, আচ্ছা তোমার ভরটা কত গুণ বেড়ে যায়? স্কোয়ার। ঠিক আছে, এই শর্টকাট দিয়ে তোমরা এমসিকিউ করতে পারো, তবে রিটেনে কিন্তু আগের অঙ্কের মতো পুরোটা করতে হবে। কত আসে? 10⁸। এটা আসবে প্রিয় বন্ধুগণ 2.23 × 10⁸ মিটার/সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ঠিক আছে, এত আসবে এটার আনসার। বুঝছো? তবে দেখো লাস্টের অঙ্কটা কি আছে। পৃথিবীতে তোমার ভর 100 কেজি। ঠিক মতো পড়ালেখা না করে
রিলস দেখার কারণে তোমাকে রকেটে করে ইলন মাস্ক চাঁদের দেশে পাঠিয়ে দিল। পৃথিবীতে অবস্থানরত তোমার বন্ধুর কাছে রকেটে তোমার ভর 101 কেজি মনে হলো। রকেটের বেগ কত? দেখো, পৃথিবীতে অবস্থানরত তোমার বন্ধু স্থির, তুমি গতিশীল। তোমার বন্ধু গতিশীল অবস্থায় তোমার বেগ মাপলো 101 কেজি। তার মানে কি? তোমার ভর 100 কেজি, এটা কেমনে মাপছো? পৃথিবীতে যখন স্থির অবস্থায় ছিল তখন। সো এটা হলো আমাদের এম নট, স্থির ভর। আর যখন গতিশীল হও, তোমার বন্ধু দেখলো আরে এই বেটা গতিশীল, এর ভর বেড়ে গেছে। বলছিলাম না বৈজ্ঞানিক উপায়ে তোমার ভর বাড়ায় দিব আমি? দেখো ভর কিন্তু বাড়াই দিছি, এটা আমাদের ভর। তাহলে 101 ইকুয়ালস টু কত? 100 ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 101 বাই 100 ইকুয়ালস টু 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ করে তোমার ভি এর মানটা বের করতে হবে। শর্টকাটটা কী ছিল? শর্টকাটটা জানো কত ছিল? ভর এত গুণ বেড়ে গেছে, তাই না? তাহলে আমাদের ভি এর মানটা আসবে c√1 মাইনাস 1 বাই কত গুণ ভর বেড়ে গেছে? 101/100 স্কোয়ার। হিসাব নিকাশ করেও কিন্তু খাতায় আবার এইভাবে লিখে দিও না রিটার্নে আসলে। তাহলে হিসাব নিকাশ করলে এটা আসবে। আর এমসিকিউ হলে তো তুমি সরাসরি করতে পারো, ভাবে কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক সামান্য বাড়ছে। তাহলে এটা হবে কত? 4.21 × 10⁻7 মিটার পার সেকেন্ড। এটা হলো তোমার বেগ। বুঝতে পেরেছ? এইভাবে তুমি বেগের কারণে ভরের যে আপেক্ষিকতা, এই প্রশ্নগুলো সলভ করতে পারবে, খুব ইজিলি পারবে। তোমরা যারা কনসেপ্টটা দেখো নেই তাদের কোনো সমস্যা হবে না, যারা কনসেপ্টটা দেখছো তারা একটু বোঝার চেষ্টা করো। জিনিসটা কিন্তু আসলে মজার, এবং এই কনসেপ্ট জানলে তোমাকে কেউ আর রোগা পাতলা সুটকা বলতে পারবে না। তুমিও হবে অধিক ভরের অধিকারী। আসসালামু আলাইকুম।